হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্য প্লে লিস্টে গিয়ে দেখে নিয়েছো যে ক্লাস 10-এর প্রায় অনেক চ্যাপ্টারই আপলোড করে দেওয়া হয়েছে। এই লেকচারগুলো তোমরা পরপর দেখতে থাকবে, আর যে কটা চ্যাপ্টার এখন পর্যন্ত বাকি আছে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে। তোমরা কিন্তু যে চ্যাপ্টারটাই শুরু করবে লেকচারগুলো কিন্তু পরপর দেখতে থাকবে। লেকচারগুলো 1, 2, 3 মানে L01, L02, L03 এইভাবে দেওয়া আছে। তোমরাও কিন্তু এভাবে পরপর দেখতে গেলে চ্যাপ্টারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আজকে পর্যায় সারণী চ্যাপ্টারেরই একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে পর্যায়গত ধর্ম কি এবং পর্যায়গত ধর্মগুলি পর্যায় সারণীতে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয়, আর কোনগুলো পর্যায়গত ধর্ম নয়, কেন নয়, সমস্ত কিছুই আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা যে জিনিসটা আজকে শুরু করব, আমি হেডিং করেছি পর্যায়গত ধর্ম, মৌলের পর্যায়গত ধর্ম। তো দেখো, আমাদের পর্যায় সারণীটা কি রকম বলতো? কয়েকটা পর্যায় আছে, 7টা পর্যায় আছে, এরকম 7টা পর্যায় আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম 7টা পর্যায় আছে। আর বেশ কয়েকটি শ্রেণী আছে, এরকম করে অনেকগুলো শ্রেণী আছে। আমি সব দেখাচ্ছি না, বোঝাচ্ছি যে পর্যায় সারণীটা এইভাবে তৈরি হয়েছে। কয়েকটা অনুভূমিক সারি এবং কয়েকটা উলম্ব সারি, এইগুলোকে বলেছি আমরা পর্যায়, আর এই উলম্ব সারিগুলোকে বলেছি শ্রেণী বা গ্রুপ। আচ্ছা, তো দেখা যায় যে মৌলের কিছু কিছু ধর্ম আছে যেগুলো পর্যায় সারণীর কোন একটা পর্যায়ের এই দিকটা হচ্ছে কি বাম দিক, বাম দিক, আর এই দিকটা হচ্ছে ডান দিক, আর এই দিকটা হচ্ছে পর্যায় সারণীর উপর দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের নিচের দিক, তাই না? এবার কোনো একটা পর্যায়ের তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে দেখবে যে মৌলের কিছু কিছু ধর্ম একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হচ্ছে। ধরো এক্স একটি ধর্ম, কোনো একটা ধর্ম, এই ধর্মটা ধরো পর্যায় সারণীর কোন একটা পর্যায়ের বাম দিক থেকে তুমি ডান দিকে যাচ্ছ, তো ধর্মটা হয় বাড়তেই থাকবে, আর না হলে যদি কমে তো সবার ক্ষেত্রেই কমতে 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 যাবে, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হবে। ধরো বাম দিক থেকে ডান দিকে গেলে যদি এক্সটা বাড়ে তাহলে সবার ক্ষেত্রে এখান থেকে গেলে বাড়লো, এর থেকে গেলে আরো বাড়লো, এর থেকে গেলে আরো বাড়লো। তাহলে মানে যদি কোনো ধর্ম একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় তাহলে এই ধরনের ধর্মগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। আবার ধরো কোনো একটা শ্রেণী বা গ্রুপের উপর থেকে নিচে নামলে মৌলগুলো আছে, এই ধরো এইদিকে সব মৌলগুলো আছে, যদি কোনো একটা ধর্ম উপর থেকে নিচে নামলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয়, ধরো উপর থেকে নিচে নামলে বাড়ছে তো সবার ক্ষেত্রেই বাড়ছে, আর কমছে তো সবার ক্ষেত্রেই কমছে, তাহলে এই ধরনের ধর্মগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। তো পর্যায়গত ধর্ম হচ্ছে যে মৌলের যে সমস্ত ধর্ম, বা এইভাবে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বা কোন শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে মৌলের যে সমস্ত ধর্মগুলি একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয়। মানে উপর থেকে নিচে ধরো নামছো, তো ধর্মগুলো আস্তে আস্তে বাড়ছে তো বাড়ছে, অথবা আস্তে আস্তে কমছে তো কমছে সবার ক্ষেত্রে, মানে নির্দিষ্ট নিয়ম যে যদি বাড়ছে তো সবার বাড়ছে, যদি কমছে তো সবার কমছে। এই যে নির্দিষ্ট, মানে একজনের বাড়লো আরেকজনের কমলো, আরেকজনের বাড়লো আরেকজন, এমন নয়, র্যান্ডমলি নয়, একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি পরিবর্তন হয় তাহলে এই ধর্মগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। আর যে সমস্ত ধর্মগুলো অনিয়মিত, কারোর বাড়লো কারো কমলো, কারোর বাড়লো, কোনো পরিবর্তনই হলো না, তাহলে এই ধর্মগুলোকে কিন্তু আমরা পর্যায়গত ধর্ম বলতে পারবো না। তাহলে পর্যায়গত ধর্ম জিনিসটা কি দাঁড়ালো? যে পর্যায় সারণীর কোন নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বা কোন শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে মৌল সমূহের কিছু কিছু ধর্ম আছে যেগুলো একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়, সেই ধর্মগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। যেমন পর্যায়গত ধর্মের উদাহরণ হচ্ছে যে পরমাণুর আকার, একটু পরে আমরা দেখব পরমাণুর আকার কি। যে পরমাণুর আকার তুমি পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে দেখবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হচ্ছে। আবার পর্যায় সারণীর
কোন একটা নির্দিষ্ট গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে নামা হয় তাহলেও দেখা যাবে পরমাণুর আকারটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হচ্ছে। তাই পরমাণুর আকার হলো একটা পর্যায়গত ধর্ম। আবার ধাতব অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে যে জারণ বিজারণ ধর্ম, এগুলো সবই হচ্ছে পর্যায়গত ধর্ম। তার কারণ এই ধর্মগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয়। দেখো আমরা পর্যায়গত ধর্মটাকে কি লিখছি, যে পর্যায় সারণীতে কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে, যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, বা কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে মৌল সমূহের কিছু কিছু ধর্মের নিয়মিত পরিবর্তন হয়, নিয়মিত পরিবর্তন হয় বা নিয়মিত পরিবর্তন দেখা যায়। তাই এই ধর্মগুলিকে বলা হয় পর্যায়গত ধর্ম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পর্যায়গত ধর্ম কাকে বলে? পর্যায়গত ধর্মের উদাহরণ দাও, দুটি পর্যায়গত ধর্মের উদাহরণ দাও। তাহলে দেখো যে পর্যায় সারণীতে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বা কোন শ্রেণীর উপর থেকে নিচে নামলে মৌলসমূহের কিছু কিছু ধর্মের নিয়মিত পরিবর্তন দেখা যায়, এই ধর্মগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। যেমন তারপরে পর্যায়গত ধর্মের উদাহরণ, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বলা হয় এটাকে, পরমাণুর আকার, মৌলের ধাতব অধাতব ধর্ম, আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি, তারপরে হচ্ছে ধাতব অধাতব ধর্ম বললাম, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, এগুলো সবই হলো এক একটা পর্যায়গত ধর্ম। খুবই ইম্পর্টেন্ট এটা। পরমাণুর আকার, মৌলের ধাতব অধাতব ধর্ম, আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম প্রভৃতি হলো পর্যায়গত ধর্ম। কিন্তু দেখো আমি এখানে একটা স্টার দিয়েছি, স্টারটা দিয়ে বলেছি যে মৌলের বর্ণ বা কালার, গন্ধ স্মেল, তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি, তারপরে যে দ্রাব্যতা, এইগুলো কিন্তু কোন নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট শ্রেণীতে নিয়মিত পরিবর্তন হয় না। তাই এই ধর্মগুলোকে পর্যায়গত ধর্ম বলা হয় না। তাহলে মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা, এগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয়। দেখো পর্যায়গত ধর্ম নয়, কারণটাও বলে দিয়েছি, কারণ এগুলো নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় না। তাহলে আমরা জেনে গেলাম পর্যায়গত ধর্ম কি, পর্যায়গত ধর্মের উদাহরণ, তারপরে এটাও জানলাম যে কোনগুলো পর্যায়গত ধর্ম নয়। তাহলে মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, মানে ম্যাগনেটিক যে যা প্রপার্টি আছে সেগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয়। দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা, এগুলো কোনোটাই পর্যায়গত ধর্ম নয়। তার কারণ হচ্ছে যে এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম মেনে পরিবর্তন হয় না। এই পর্যন্ত আমাদের চলে গেল পর্যায়গত ধর্ম কি, বুঝে গেলাম। এরপরে আমরা প্রত্যেকটা জিনিস, এই যে দেখো লিখেছি পরমাণুর আকার, পরমাণুর আকার, তারপরে কি লিখেছি ধাতব অধাতব ধর্ম, আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো প্রত্যেকটা ধর্মকে এক একটা করে ধরবো আর পড়াশোনা করব, যে পর্যায় বরাবর বাড়ে না কমে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে। ঠিক আছে, তো এখানটা আমি মুছে দিচ্ছি, তোমরা নোট করে নাও। পারমাণবিক ব্যাসার্ধ খুবই ইম্পর্টেন্ট টপিক। পারমাণবিক ব্যাসার্ধ, এটাকে অনেক সময় বলা হয় পরমাণুর আকার, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কি জিনিসটা? পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিমাপ করা হয়? পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে পরিমাপ করা হয়? সমস্ত কিছুই দেখব। তো পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে বলো তো পরমাণু ভেতরে কি থাকে? পরমাণুর ভেতরে থাকে একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো কি করে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়, বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়, এইরকম বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়।
প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোর বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে। যদি ইলেকট্রনের আর নেই কিছু, একটাই যদি ইলেকট্রন হয় পরমাণু, তো একটাই থাকবে, কিন্তু কখনোই দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না প্রথম কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কটা থাকতে পারবে? সর্বোচ্চ 8টা থাকতে পারবে। কটা? 6টা, 7টা, 8টা। আচ্ছা, আমরা কি করতে চাইছি বলতো? পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে সেটা দেখতে চাইছি। তাহলে কোন আর ধরো এমন একটা নিউক্লিয়াস আমি নিয়েছি বা পরমাণু নিয়েছি, যার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 11। পারমাণবিক ব্যাসার্ধ যদি 11 হয়, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি রকম হবে? ইলেকট্রন বিন্যাসটা হবে 2, 8, 1। প্রথম কক্ষপথে দুটো যাবে, দ্বিতীয় কক্ষপথে 8টা যাবে, আর 3 নম্বর কক্ষপথে কটা যাবে? মাত্র একটা চলে যাবে। এইখানে একটা থাকলো, এইরকম। আচ্ছা, আমরা কি জানতে চাইছি? পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে কোন একটা বিচ্ছিন্ন পরমাণুর, মানে একটা তুমি পরমাণু নিয়েছো হাতে, সেই পরমাণু, যদিও সম্ভব নাই, মানে একটা বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে, এটা হলো তার নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। কি বললাম? কোন একটা বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে, মানে এইখান থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষ, এইখানে দেখো তো সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষ কোনটা? এইটা। এইখানে এই কক্ষপথটাতে শেষ ইলেকট্রন আছে। তো নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমি পারমাণবিক ব্যাসার্ধটাকে এইভাবে দেখাচ্ছি, এইটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুটার পারমাণবিক ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে এইখান পর্যন্ত দূরত্বটাকে বলা হয় যেমন বৃত্তের ব্যাসার্ধ, সেই রকম পরমাণুর ব্যাসার্ধ মানে কি? যে কোন পরমাণুর, এখানে যেমন বৃত্তের কেন্দ্র থাকে, পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে কোন বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে, কোন কক্ষের দূরত্বকে? সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে দেখো, এইখান থেকে এইটা হলো পরমাণুটার ব্যাসার্ধ, তাই এইটাকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমরা ডেফিনেশনটা লিখে দিচ্ছি যে কোন বিচ্ছিন্ন পরমাণুর, কোন বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা কি? কোন বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন, এটাকে আন্ডারলাইন করো, তাহলে ভুল হবে না, সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধটাকে আমরা পরিমাপ করব, আর পরিমাপ করার জন্য কি লাগে? একক লাগে। তো পারমাণবিক ব্যাসার্ধ মানে কি বলতো? কিছু একটা দূরত্ব। তো দূরত্ব আমরা কোন এককে মাপি? মিটার এককে মাপি। কিন্তু পরমাণু এত ছোট, এত ছোট, এত ছোট, নিশ্চয়ই তুমি ওকে মিটারে মাপতে পারবে না। তুমি ধরো যে তোমার শহর থেকে পাশের কোন একটা শহরের দূরত্ব কিলোমিটারে যেমন বলবে, সেই রকমই এইরকম একটা বস্তুর দৈর্ঘ্য নিশ্চয় তুমি কখনোই কিলোমিটারে বলবে না, এটাকে হয় সেন্টিমিটারে বলবে। সেই রকম মানে বস্তুর আকার যেরকম, তার একক সেই রকম পছন্দ করতে হয়। যেহেতু পরমাণুর আকার খুবই ছোট, মানে পারমাণবিক ব্যাসার্ধ খুবই ছোট জিনিস, তাই একটা খুবই ক্ষুদ্র এককে পরিমাপ করা হয়। সেই এককটার নাম হলো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। তাহলে পারমাণু স্টার দেব আমরা, দিয়ে লিখবো পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের একক। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের একক। হেডিং করলাম, তোমরাও হেডিং করো, দিয়ে লিখছি পারমাণবিক ব্যাসার্ধকে, পারমাণবিক ব্যাসার্ধকে অ্যাংস্ট্রম
অ্যাংস্ট্রম এবং পিকোমিটার 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 ব্র্যাকেটে পিএম বলে এটাকে, পিকোমিটার এককে মাপা হয়। তাহলে মনে থাকবে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে পরিমাপ করি আমরা? অ্যাংস্ট্রম এবং পিকোমিটার। এক অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। এক অ্যাংস্ট্রম কোশ্চেন পড়তে পারে যে এক অ্যাংস্ট্রম সমান কত মিটার? তাহলে এক অ্যাংস্ট্রম সমান হলো 10⁻⁻10 মিটার। এটাকে বক্স করে দাও তোমরা। বক্স করলে আবার এক পিকোমিটার সমান হচ্ছে 10⁻12 মিটার। এটাও পড়তে পারে যে এক পিকোমিটার সমান কত মিটার? তাহলে এক পিকোমিটার সমান হচ্ছে 10⁻12 মিটার। বোঝা গেল? তাহলে এইটাকে শর্ট ফর্মে এরকম লিখে এক অ্যাংস্ট্রম, এই যে এর মাথায় একটা ফুটকি, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম চিহ্ন। মিটারের চিহ্ন কি? যেমন এম, তাই না? সেই রকম অ্যাংস্ট্রমের চিহ্ন হচ্ছে এর মাথায় ফুটকি, একটা টিপ পরিয়ে দাও এর মাথায়। তাহলে এক অ্যাংস্ট্রম সমান হলো 10⁻10 মিটার, এটাকে সংকেত দিয়ে লেখা হলো। আর এক পিকোমিটারের সংকেত হচ্ছে পিএম। এক পিকোমিটার সমান হচ্ছে 10⁻12 মিটার, এটাকেও সংকেত দিয়ে লিখে দিলাম। তাহলে আমরা জানলাম পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, পারমাণবিক ব্যাসার্ধকে কোন এককে মাপবো শিখে গেলাম, এবং পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের একক হচ্ছে অ্যাংস্ট্রম, পিকোমিটার। এক অ্যাংস্ট্রম সমান কত মিটার সেটাও জেনে গেলাম, এক পিকোমিটার সমান কত মিটার সেটাও জেনে গেলাম। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে নাকি কমে? কি বললাম? একটা নির্দিষ্ট পর্যায়, ধরো যে কোনো একটা পর্যায়, এই পর্যায়টা ধরো, এই পর্যায়ে তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে না কমবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং মাধ্যমিকে বারবার সেই কোশ্চেনটা করা। চলো লিখি, পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে এটা বুঝতে পারলে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কক্ষ কি, সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্ব কি। তাহলে এবার হেডিং করব পর্যায় বরাবর। তোমরাও আলাদা কালিতে হেডিং গুলো করবে। পর্যায় বরাবর, নোটটা খুব সুন্দর করে বানাবে। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, পর্যায় বরাবর। খুব ইম্পর্টেন্ট, এবং আমি একেবারে ডাইরেক্ট সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে কোন কোন মৌলগুলো আছে বলো তো? 2 নম্বর পর্যায়ে আমাদের মৌলগুলো আছে, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়ে দিচ্ছি, এটাকে 2 নম্বর। 2 নম্বরে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, এই মৌলগুলো আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর পর্যায়ে তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে দেখবে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যতটা, বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ তার থেকে কিছুটা বেশি। আবার বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ থেকে বোরনের পারমাণবিক ব্যাসার্ধ বেশি নয়, কম। মানে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যতটা, বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ তার থেকে কিছুটা কম। আবার বেরিলিয়ামের থেকে বোরনের পারমাণবিক ব্যাসার্ধ আরো কিছুটা কম। বোরন অপেক্ষা কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ আরো কিছুটা কম। কার্বন অপেক্ষা নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ আরো কিছুটা কম, এবং নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ আরো কম।
অক্সিজেন থেকে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ আরো কম। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে দেখা যাচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধটা ধাপে ধাপে কমছে মৌলগুলোর ক্ষেত্রে, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হচ্ছে। এই জন্য পারমাণবিক ব্যাসার্ধটা হলো একটা পর্যায়গত ধর্ম। এইখানে আমি লিখবো এই জায়গাতে। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন। ঠিক আছে, তুমি যখন দেখছো যে এর পারমাণবিক ব্যাসার্ধ যা আছে এর থেকে বেরিলিয়ামের কিছুটা কম, বেরিলিয়াম থেকে বোরনের আরো কম, বোরন থেকে কার্বনের আরো কম, কার্বন থেকে নাইট্রোজেন আরো কম, নাইট্রোজেন থেকে অক্সিজেন আরো কম, অক্সিজেন থেকে ফ্লোরিন আরো কম, মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হচ্ছে, মানে সবার ক্ষেত্রে কমছে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে পর্যায় সারণীর কোন নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কমতে থাকে। দেখো এইদিকে তাহলে কি, এই দিক থেকে তুমি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, ব্যাসার্ধটা কমে যাচ্ছে, ব্যাসার্ধ কমছে। বোঝা গেল না? তাহলে কি দেখো, বাম দিক থেকে যাচ্ছ তুমি, বাম দিক থেকে যদি ডান দিকে যাচ্ছ মৌলগুলোকে, তাহলে দেখছো যে এর যা ব্যাসার্ধ এর তার থেকে কম, এর আরো কম, এর আরো কম, এর আরো কম, এর আরো কম, আরো কম, মানে বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমছে। তা এইভাবে আমি যদি দেখাতে পারি যে লিথিয়ামটা ধরো এইরকম, বেরিলিয়ামটা হচ্ছে একটু ছোট, বোরনটা আরেকটু ছোট, কার্বনটা আরো একটু ছোট, নাইট্রোজেনটা আরেকটু ছোট, অক্সিজেনটা আরেকটু ছোট, ফ্লোরিনটা আরো ছোট। দেখো কিরকম মজার বিষয়, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে কমছে, যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। এই ছবিটা আঁকবে, সারা জীবন ভুলবে না। তাহলে তাহলে আমরা লিখবো যে পর্যায় সারণীর কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। এই গেল কি নিয়মে পরিবর্তন হয়, যে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি লিখবো, এরকম ভাবে এটাকে অ্যারো দেবো, এইভাবে দিয়ে কি বলবো, এই দিকটা বাম দিক, এদিকে ডান দিক, ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি পারমাণবিক ব্যাসার্ধ এটা লিখবে তোমরা, আমার জায়গা নেই। পারমাণবিক ব্যাসার্ধ কমবে বা কমছে বাম দিক থেকে ডান দিকে গেলে। হলো, আর ছবিটাও আমি দিয়ে দিয়েছি। দেখো এর ব্যাসার্ধ, লিথিয়ামের ব্যাসার্ধ সবচাইতে বড়, মানে 2 নম্বর পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি, আর ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ দেখো সবচাইতে কম, নির্দিষ্ট মানে 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে। তাহলে আমরা যদি বলি যে 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হলো, তাহলে এখানে কি লিখবো, 2 নম্বর পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে দেখো এইটা তোমরা সাইডে ছবিটা আঁকবে, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। 2 নম্বর পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হলো কি, লিথিয়াম কি সব থেকে বড়, তাহলে লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম, গ্রেটার দেন বোরন, গ্রেটার দেন কার্বন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অক্সিজেন, গ্রেটার দেন ফ্লোরিন। তাহলে সব থেকে বড় কে হলো, লিথিয়াম, তাই না? তাহলে দেখো লিথিয়াম বেরিলিয়ামের থেকে বড়, বেরিলিয়াম বোরনের থেকে বড়, বোরন আবার কার্বনের থেকে বড়, কার্বন আবার নাইট্রোজেনের থেকে বড়, নাইট্রোজেন আবার অক্সিজেনের থেকে বড়, অক্সিজেন আবার ফ্লোরিনের থেকে বড়। তার মানে দাঁড়ালো যে লিথিয়াম সব থেকে বড় আর ফ্লোরিন হলো সব থেকে ছোট 2 নম্বর পর্যায়ের মৌলগুলির মধ্যে। তাহলে আমি কি লিখবো,
এখানে লিখবো, স্টার দিয়ে লিখবো 2 নম্বর পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে লিথিয়াম Li এর পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ এবং ফ্লোরিন এর সর্বনিম্ন। 2 নম্বর পর্যায়। তাহলে যে কোনো পর্যায় তুমি নাও না কেন, যে কোনো পর্যায় নাও, প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ আর শেষ মৌলটির মানে 17 নম্বর গ্রুপ পর্যন্ত যাব, নিষ্ক্রিয় মৌলগুলোকে কিন্তু আমরা এই হিসাবে নিয়ে আসবো না। ঠিক আছে, তাহলে কি বললাম, যে কোনো পর্যায়ে ক্ষার ধাতুগুলির, যে কোনো পর্যায়ে 1 নম্বর গ্রুপের মৌলগুলি হচ্ছে ক্ষার ধাতু, 17 নম্বর গ্রুপের মৌলগুলি হলো হ্যালোজেন মৌল। তাহলে যে কোনো নির্দিষ্ট পর্যায়ের ক্ষার ধাতুগুলির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি আর হ্যালোজেন গুলোর পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। তাহলে গেল পর্যায় বরাবর মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখলাম। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর পর্যায় বা দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, তাহলে এখানটা আমি মুছছি। আগে বলো যে 3 নম্বর পর্যায়ের মৌলগুলি কি কি। 3 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হলো কি। তাহলে দেখো এখানে কি আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সালফার, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই মৌলগুলো আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। তাহলে দেখো তৃতীয় পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে যদি আমি পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা দেখি, তাহলে কি দেখো এই দিকটা হচ্ছে বাম দিক, এই দিকটা হচ্ছে ডান দিক। আমরা কি শিখলাম, যে পর্যায় সারণীর কোন নির্দিষ্ট পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারবো, সোডিয়াম হচ্ছে গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, আবার ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রেটার দেন সিলিকন গ্রেটার দেন ফসফরাস, সালফার, এইভাবে। তাহলে এইভাবে গেল। এইখান থেকে যে কোশ্চেন গুলো পড়ে সেগুলো তোমাকে ধরো যে কোনো 4টে মৌল দিয়ে দিল, যে কোনো 4টে মৌল। আমি এই দিকটা এখানে দেখাচ্ছি যে এইরকম দ্বিতীয় পর্যায়েরই ধরো যে কোনো 4টে মৌল এরকম বলে দিল যে বোরন, লিথিয়াম, বেরিলিয়াম এবং কার্বন, এরকম। ঠিক আছে, তোমাকে 4টে মৌল এলোমেলো ভাবে দিয়ে দিল। দ্বিতীয় পর্যায় বললো যে মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও বা ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। তাহলে এই মৌলটার ক্ষেত্রে কি করবে তোমরা কোশ্চেন হিসাবে লিখো যে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ হিসাবে ব্যাসার্ধ অনুসারে সাজাও। ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, এরকম ভাবে সাজাও। তাহলে বলো তো আমরা কি শিখেছি, এই মৌলগুলো শ্রেণী বরাবর মৌল নাকি পর্যায় বরাবর মৌল? নিশ্চয় পর্যায় বরাবর। তাহলে পর্যায় বরাবর মৌলগুলো কিভাবে থাকে, লিথিয়াম থাকে, তারপরে কে থাকে, বেরিলিয়াম থাকে, তারপরে থাকে বোরন, তারপরে হচ্ছে কার্বন। এই জন্য তোমাদের পর্যায় বরাবর মৌলগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা জানি কি জানি, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, কমবে। তাহলে আমাকে কি বলেছে, ক্রমবর্ধমান মানে ছোটগুলো আগে, ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে আমাকে। তাহলে সব থেকে ছোট কে, কার্বন, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম। তাহলে আমি এইভাবে সাজাতে হবে আমাকে,
কার্বন লেস দেন বেরিলিয়াম লেস দেন কার্বন লেস দেন বোরন লেস দেন বেরিলিয়াম লেস দেন হচ্ছে লিথিয়াম। তাহলে কি দাঁড়ালো, কার্বনটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে কি আমি কি করে দিলাম, ছোট থেকে বড়, মানে ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়ছে। তাহলে কার্বন লেস দেন বেরিলিয়াম লেস দেন বোরন, বোরন লেস দেন বেরিলিয়াম লেস দেন লিথিয়াম, এইভাবে সাজিয়ে দিতে পারলাম। তাহলে এটাকে আমি বললাম ক্রমবর্ধমান। যদি ক্রমহ্রাসমান মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে কি হতো, এটা হলো ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান তোমরা লিখবে, তোমরা অবশ্যই লিখবে, এগুলোই মাধ্যমিকে পড়বে, এলোমেলো করে 4টে 5টে মৌল দিয়ে দেবে, দিয়ে সাজাতে বলবে। আর ক্রমহ্রাসমান করতে বললে কি হতো, ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান হলে কি হয়ে যেত, এটা এটা হয়ে যেত লিথিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম বোরন কার্বন। দেখো আস্তে আস্তে এ সব থেকে বড়, এর থেকে এটা ছোট, এর থেকে এটা ছোট, এর থেকে এটা ছোট, মানে আস্তে আস্তে ছোট হয়ে গেল, তার মানে হলো এটা ক্রমহ্রাসমান। তাহলে কোশ্চেনটা কি ছিল, যে 4টে মৌল তোমাকে এলোমেলো ভাবে দিয়ে দেওয়া হলো, যে বললো মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ হিসাবে সাজাও, ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান সাজালাম, এটা হচ্ছে ক্রমহ্রাসমান সাজিয়ে দিলাম। তাহলে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তন। তাহলে এখানটা মুছে দিচ্ছি। শ্রেণী বরাবর, তাহলে আমি শুধু পর্যায়টাকে মুছে দিচ্ছি এখানটাকে, তোমরা আলাদা হেডিং করো যে শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। শ্রেণী, শ্রেণী বা গ্রুপ, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন কিভাবে হবে। তাহলে শ্রেণী মানে কি বলতো, এই রকম বরাবর, মানে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে। তাহলে যে কোনো একটা শ্রেণী প্রথমে আমরা নিয়ে দেখি। প্রথম শ্রেণীটা কি, প্রথম শ্রেণীটাতে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই পর্যন্ত আমি নিলাম। তাহলে এগুলো কি 1 নম্বর গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হচ্ছে 1 নম্বর শ্রেণীর মৌল। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোন শ্রেণী বরাবর উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, 1 নম্বর। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। দেখা যায় যে কোন নির্দিষ্ট শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচের দিকে নামা হয় তাহলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। একটা জিনিস খেয়াল করো, পর্যায় বরাবর বাম দিক থেকে তুমি ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমলো, আর শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচের দিকে নামি তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে, মানে এরকম, এর পারমাণবিক ব্যাসার্ধ এরকম, এর থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আরেকটু বড়, সোডিয়ামের থেকে পটাশিয়ামের আরেকটু বড়, রুবিডিয়ামের আরেকটু বড়, আর সিজিয়ামের আরেকটু বড়, এবং যতগুলো মৌল আছে সবার থেকে সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সব থেকে বেশি। যত মৌল আছে সবার থেকে সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ, আর ফ্লোরিনের সর্বনিম্ন। দেখো তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, যে কোনো নির্দিষ্ট গ্রুপে উপর থেকে নিচের দিকে নামা হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। তাহলে আমরা লিখে ফেলছি যে কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে
নিচের দিকে নামলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, পর্যায় বরাবর কমলো, শ্রেণী বরাবর বাড়বে। বোঝা গেল? উপর থেকে নিচের দিকে নামলে তাহলে আমরা কি লিখবো? এখানে একটা অ্যারো দেব, তোমরা অবশ্যই সেটা করবে। এই অ্যারো মানে কি করছি আমরা বলো তো? অ্যারোটা কি বোঝাচ্ছে? আমরা উপর থেকে নিচের দিকে আসছি। এতে কি দেখা যাচ্ছে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে? বাড়তে থাকছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এখানে লিখবো, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে। তাহলে আমরা এখানে কি লিখবো? লেখা হয়ে গেছে, কোন নির্দিষ্ট গ্রুপের বা শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে, ধীরে ধীরে। মানে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যেটা সোডিয়ামের তার থেকে বেশি, সোডিয়ামের থেকে পটাশিয়ামের আরেকটু বেশি, পটাশিয়াম থেকে রুবিডিয়ামের আরেকটু বেশি, রুবিডিয়াম থেকে সিজিয়ামের আরেকটু বেশি, এবং সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা কি লিখবো? এখানে উদাহরণ হিসাবে লিখবো, গ্রুপ 1 এর পারমাণবিক ব্যাসার্ধের গ্রুপ 1 এর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হলো। তাহলে গ্রুপ 1 এর মৌল কি কি? ওই যে লিখে দিয়েছি, দেখো, লিথিয়াম আছে, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম, তারপরে আছে সিজিয়াম। এই মৌলগুলো আছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা কি? যে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। এটা উল্টো ভাবে আমরা বলতে পারি যে সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম, এটা বলতে পারি। তাহলে অন্যভাবে আমরা গ্রেটার দেন আকারেও সাজাতে পারি যে সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। বোঝা গেল? তাহলে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কমে, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। এখান থেকে তোমাদের কোশ্চেন কি রকম হবে? যে কোনো 4টে মৌল ধরো দিয়ে দিল, দিয়ে বললো যে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে মৌলগুলোকে সাজাও। ক্রমবর্ধমান মানে শ্রেণী বরাবর মৌল দিয়ে দিল। আমি দেখাবো, একটু পরেই দেখাবো। এখানে যেমন একটা কোশ্চেন করিয়েছি, এখানেও করাবো। তাহলে এটা আমাদের গেল গ্রুপ 1 এর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা দেখালাম। দেখো, আমরা এভাবেও দেখাতে পারি যে লিথিয়াম, আর এটাকে আমি গ্রেটার দেন আকারেও দেখাতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলির যদি আমি পারমাণবিক ব্যাসার্ধ দেখাই, গ্রুপ 17তে কোন কোন মৌল আছে? হ্যালোজেন মৌল আছে। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আচ্ছা, তাহলে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হলো, ক্রমটা কি পারমাণবিক ব্যাসার্ধের? যে এখানে আছে কি? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, আর আছে অ্যাস্টাটিন আছে। তাহলে দেখো 17 নম্বর গ্রুপে মৌলগুলো তো এইভাবে আছে, মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এইভাবে আছে। আর আমরা কি শিখলাম? উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বেড়ে যায়। তাহলে এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কার বেশি হবে? অ্যাস্টাটিনের হবে। আর সর্বনিম্ন কার হবে? ফ্লোরিনের হবে। তাহলে আমরা লিখবো এখানে যে ফ্লোরিন লেস দেন ক্লোরিন
লেস দেন ব্রোমিন, লেস দেন আয়োডিন, লেস দেন অ্যাস্টাটিন। এইটা হলো হ্যালোজেন মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তুমি গ্রেটার দেন আকারেও সাজাতে পারো, যে সব থেকে বেশি কি অ্যাস্টাটিন, তাহলে আমরা লিখতে পারবো অ্যাস্টাটিন গ্রেটার দেন আয়োডিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ফ্লুরিন। তবে একটা জিনিস আমরা যেটা বলবো, এইখানে আমরা আলোচনা করার সময় এই অ্যাস্টাটিনটাকে নেব না, অ্যাস্টাটিনটাকে না নিয়েই বলবো, এই চারটে শুধু আয়োডিন পর্যন্ত আমরা করব। এখানে অ্যাস্টাটিনটা লিখবে না, তোমরা কেটে দাও, অ্যাস্টাটিনটা লিখবে না। তার কারণ অ্যাস্টাটিন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, আর তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেই জন্য আমরা অ্যাস্টাটিনটাকে এই পারমাণবিক ব্যাসার্ধর ক্রম দেখাতে গিয়ে ওকে দেখাবো না। এখানে সবাইকে দেখা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখিয়েছি। আগের গ্রুপটা দেখো, এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম দেখিয়েছি, কিন্তু ফ্রান্সিয়াম দেখায়নি। তেজস্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ একটু সমস্যা, ঠিক আছে? তো ওই জন্য এখানে যেমন ফ্রান্সিয়াম দেখায়নি, মানে তেজস্ক্রিয় গুলোকে দেখাবো না। এখানে অ্যাস্টাটিন, লাস্ট মৌলটা অ্যাস্টাটিন ছিল, তাকে দেখাবো না। তাহলে হ্যালোজেন মৌলগুলির ক্রম হলো ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন। ওকে, এবার এখান থেকে দেখো কি ধরনের কোশ্চেন পড়ে। কোশ্চেন মুছে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্রমবর্ধমান, তাহলে আমি এখানে নিচ্ছি মৌলগুলোকে এলোমেলো সাজিয়ে নিচ্ছি। সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, এই চারটে মৌল দিলাম, দিয়ে বললাম ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। এটা একটা গ্রুপ, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 নম্বর, আর এখানে হচ্ছে 2 নম্বর গ্রুপ। এখানে দিচ্ছি আমি ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন দিয়ে কি বলেছি দেখো, বলেছি ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাবো। তাহলে দেখো আমি 1 নম্বরটা সমাধান করছি। তাহলে এইখানে মৌলগুলো আছে সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, তাই না? সিজিয়াম একজনকে বাদ দিয়েছি, তাহলে এইখানে আমি কি করছি, সিজিয়ামকে না নিয়ে আপাতত আমি পটাশিয়ামকে নিচ্ছি। পটাশিয়াম করো, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম আর লিথিয়াম দিয়ে কি বলেছি, ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। ক্রমবর্ধমান, আচ্ছা, তাহলে এই মৌলগুলো কোথাকার মৌল তোমাকে জানতে হবে। মৌলগুলো নিশ্চয় বুঝতে পারছো 1 নম্বর গ্রুপের মৌল, পর্যায়ের মৌল নয়, এগুলো হচ্ছে গ্রুপের মৌল, গ্রুপ বরাবর মৌল। আচ্ছা, এবার ভাবতে হবে যে গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাওয়া হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না কমে। তাহলে আমরা এক্ষুনি শিখলাম যে কোন নির্দিষ্ট শ্রেণী বা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া হলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। তাহলে প্রথমে আমরা জানি যে এই গ্রুপটাকে ঠিকভাবে সাজাতে গেলে কি হয়, সেটা হয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম থাকে। আমাকে সিজিয়াম দেয়নি, মানে আমার সিজিয়াম নিয়ে ভাবার দরকার নেই। তাহলে এই হলো, আমরা কি জানি যে উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। আমাকে কি বলেছে, ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়বে, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে আমরা তো জানি যে এইখানে লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরকম ছিল, এবং উপর থেকে নিচের দিকে আসলে আমরা কি দেখেছি, পারমাণবিক ব্যাসার্ধ বেড়েছে, মানে এর সব থেকে কম এর সব চাইতে বেশি, তাহলে এরা ক্রমবর্ধমান বা ছোট থেকে বড় হিসাবেই আছে। তাহলে আমি কি করে দিতে পারবো, এই লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম, ক্রমবর্ধমান হয়ে গেল না? দেখো লিথিয়ামের থেকে সোডিয়াম বড়, সোডিয়ামের থেকে পটাশিয়াম বড়, পটাশিয়াম থেকে রুবিডিয়াম বড়। তো তোমরা এইখানে লিখবে যে আমরা জানি কোন শ্রেণীর কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া হলে
মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাই মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজালে পাই। তাই মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজালে পাই। কি পাই বলতো? এই যে লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম, এটা পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। তাহলে 2 নম্বরেরটা কি লিখবো? 2 নম্বরেরটাও একই ভাষাটাই লিখবো, যে গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, তাই মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজালে কি পাই? ক্লোরিন, তারপরে হচ্ছে গ্রেটার দেন ফ্লোরিন থেকে শুরু করে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, হয়ে গেল। এটা হয়ে গেল অ্যান্সার। তো ক্ষার ধাতুগুলির আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি কার? এই কোশ্চেনটা লিখবো। একটা কোশ্চেনটা হচ্ছে ক্ষার ধাতু মানে কি? গ্রুপ 1 মৌল, গ্রুপ 1। ক্ষার ধাতুগুলির মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ বা সব থেকে বেশি? কার বেশি সব থেকে? উপরে কি আছে? লিথিয়াম আছে, এখানে কি আছে? সিজিয়াম আছে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম, উপর থেকে নিচে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, তাহলে সব থেকে বেশি কার? সিজিয়াম। তাহলে উত্তর লিখে দেব সিজিয়াম, সিএস। এক কথায় উত্তর লিখে দিলাম। তোমরা লিখতে পারো যে ক্ষার ধাতুগুলির মধ্যে সিজিয়ামের আকার সব থেকে বেশি। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, কার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি? সিজিয়াম। তারপরে কোশ্চেন, হ্যালোজেন গুলোর মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? উত্তরটা হচ্ছে, দেখো, হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিনকে বাদ দিতে বললাম। তাহলে দেখো, আমরা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, মানে এর যেটা এর থেকে এর বেশি, তার থেকে এর বেশি, তার থেকে এর বেশি, তার মানে সব থেকে কম কার? ফ্লুরিনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, ফ্লুরিন। তাহলে কোন? কারণ আমরা এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারি যে ফ্লুরিন লেস দেন, ক্লোরিন লেস দেন, ব্রোমিন লেস দেন আয়োডিন, ব্র্যাকেটে লিখতেও পারি। এর ক্ষেত্রেও ব্র্যাকেটে লিখতে পারি যে সোডিয়াম লেস দেন পটাশিয়াম, লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম, মানে সিজিয়াম সবচাইতে বেশি হলো। তাহলে এই গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে যত যা আলোচনা করার ছিল। কোন ধরনের প্রশ্ন আসবে সবকিছু। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসগুলো করাচ্ছি, তোমরাও হয়তো নোট করছো। যদি তোমরা এই ক্লাসগুলোর এইচডি নোট পেতে চাও, একেবারে সাজানো গুছানো নোট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখানে যুক্ত হলেই তোমরা সেখানে এই লেকচারগুলোর এইচডি নোট পেয়ে যাবে।